আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম নতুন একটি চাইনিজ ড্রামার গল্প নিয়ে। আর এতদিন ভিডিও না দিতে পারার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আসলে কিছু কারণে আমি অনেক ব্যস্ত ছিলাম। আমাদের আজকের ড্রামাটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। কিন্তু ড্রামাটি শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু বলতে চাই। প্রায় 2 মাস আগেই তোমাদের প্রিয় এনএ ফ্যান্টাসি আপু চ্যানেলটি ইউটিউব থেকে কোনো একটি কারণে ডিলিট করে দেওয়া হয়। কিন্তু আনিকা আপুর অনেক চেষ্টার ফলে এনএ ফ্যান্টাসি আপু চ্যানেলটি আবারও ব্যাক এসেছে। আমি আশা করব তোমরা এনএ ফ্যান্টাসি আপু চ্যানেলটিকে ঠিক আগের মতোই সাপোর্ট করবে। আপুর চ্যানেলের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে পিন করে দিয়েছি। তোমরা অবশ্যই আপুকে সাপোর্ট করবে। এই ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার হিরো গু হওয়ানজিকে দেখতে পাই, যে শাওয়ার নিচ্ছিল। এরপর ও যখন শাওয়ার নিয়ে বাইরে বেরোয় তখন আমরা একটি মেয়েকে ওর বেডরুমে বসে থাকতে দেখি। মেয়েটি হলো এই ড্রামার নায়িকা ইয়ান। হুয়ানজি সোজা ইয়ানের কাছে যায় আর ওকে খাটের উপরে শুয়ে ওকে কিস করতে চায়, কিন্তু ইয়ান তখন মুখ ফিরিয়ে নেয়, যেটা দেখে হুয়ানজি অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি কি ভুলে গিয়েছো আমাদের মধ্যে কি কন্ট্রাক্ট হয়েছে? তার বদলে আমি তোমাকে কতগুলো টাকা দিয়েছি, তুমি আমাকে এভাবে আটকাতে পারো না। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, আমরা জানতে পারি ইয়ান হলো এই হোটেলে একজন ওয়েটার। একটি মেয়ে তখন ইয়ানকে অনেকগুলো টাকা দেয় আর বলে, এগুলো দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করতে পারবে, তার বদলে আমি যে ড্রিঙ্কটি দেবো সেটা তুমি হুয়ানজিকে খাইয়ে দেবে। মেয়েটির কথা মতো ইয়ান গিয়ে হুয়ানজিকে ওই ড্রিঙ্কটি খাইয়ে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই ওই মেয়েটি হুয়ানজিকে নেশাগ্রস্ত অবস্থায় একটি রুমের ভিতরে নিয়ে যাচ্ছিল, কিন্তু হুয়ানজি তখন ঠেলে ওই মেয়েটিকে বাইরে বের করে দেয়। এরপরও কল করে হোটেলের ম্যানেজারকে ওর জন্য এক গ্লাস পানি পাঠাতে বলে। ম্যানেজারটি তখন সেখানে ইয়ানকে দেখতে পায়, তাই ওই ইয়ানকে দিয়েই পানি পাঠায়। কিন্তু ইয়ান যখন সেখানে পানি নিয়ে যায় তখন হুয়ানজি ওকে নিজের দিকে টেনে নেয় আর এখানে সিনটি কাট হয়। আমাদেরকে শুধু এটুকুই জানানো হয় ওই দিনের পর থেকে ওদের মধ্যে একটি কন্ট্রাক্ট হয়, যে কন্ট্রাক্টে ইয়ান হুয়ানজির সঙ্গে নাইট স্পেন্ড করবে, তার বদলে হুয়ানজি ওর মায়ের চিকিৎসার জন্য ওকে অনেকগুলো টাকা দেবে। এখন হুয়ানজি সেখান থেকে চলে যেতে চায়, তখন ইয়ান ওকে আটকায় আর বলে, আমার খুব টাকার প্রয়োজন। আর এখান থেকে আমরা জানতে পারি ইয়ান আসলে বোবা ছিল, ও কথা বলতে পারে না। এটা শুনে হুয়ানজি তো অনেক বেশি রেগে যায় আর ওকে একটি ক্রেডিট কার্ড দিয়ে বলে, এখানে 2 মিলিয়নের মতো টাকা আছে, আশা করি এতে তোমার হয়ে যাবে। এটা বলে ও এখান থেকে চলে যায়। ইয়ান তখন মন খারাপ করে সেখানেই বসে থাকে। পরের সিনে আমরা ইয়ানকে হাসপাতালে ওর মায়ের পাশে বসে থাকতে দেখি। তখনই সেখানে ওর সৎ মা আর সৎ বোনিও চলে আসে। ওরা এখানে এসে ইয়ানের কাছ থেকে ওই ক্রেডিট কার্ডটি কেড়ে নেয়। ইয়ান তখন ওদের কাছে অনুরোধ করে যাতে ওরা ওই ক্রেডিট কার্ডটি ফেরত দিয়ে দেয়। ইয়ান বলে, এটা আমার মায়ের চিকিৎসার জন্য লাগবে, দয়া করে তোমরা এটা ফেরত দিয়ে দাও। কিন্তু ইউ তখন বলে যে তুমি যদি গু ফ্যামিলির ছেলে গু ইউনানকে বিয়ে করো তাহলে আমি তোমাকে এটা ফেরত দিয়ে দেবো। এতে ইয়ান কোনো প্রকার না ভেবেই রাজি হয়ে যায়, শুধুমাত্র ওর মাকে বাঁচানোর জন্য। তখন ও সৎ মা আর সৎ বোনকে ওই ক্রেডিট কার্ডটি ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা হুয়ানজিকে দেখতে পাই, যে জানতে পারে ইয়ান ওর সঙ্গে সমস্ত কন্ট্রাক্ট ভেঙে দিয়েছে। এটা জেনে হুয়ানজি তো অনেক বেশি রেগে যায় আর বলে, টাকা পেতে না পেতেও নিজের আসল রং দেখিয়ে দিল। পরের সিনে আমরা দেখতে পাই ইয়ানের সৎ মা আর ইউকে নিয়ে গু ফ্যামিলির বাড়িতে চলে আসে বিয়ের কথাবার্তা বলতে। কিন্তু ভিতরে ঢোকার সময় ইউ তো ইয়ানকে ইচ্ছা করেই ধাক্কা দিয়ে দেয়, কিন্তু তার আগে সেখানে একটি ছেলে এসে ইয়ানকে বাঁচিয়ে নেয়। আমরা জানতে পারি এই ছেলেটি আসলে গু ইউনান। গু ইউনান বলে, তুমি আমার ফিয়ন্সে, তাই এখন একটু সাবধানে চলাফেরা করো। ইয়ান তো ওকে দেখে ভয় পাচ্ছিল। ইউনান তখন বলে, তুমি আমাকে দেখে ভয় পেও না, আমার ওই বিয়েতে কোনো ইন্টারেস্ট নেই, আমি তো এখানে বিয়েতে মানা করে দিতে এসেছি। এরপর ওরা দুজন ভিতরে ঢোকে, কিন্তু সেখানে আমরা হুয়ানজিকে দেখতে পাই। হুয়ানজি আসলে গু ইউনানের আঙ্কেল ছিল। হুয়ানজিকে দেখে ইয়ান তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর ইয়ানকে এখানে দেখে হুয়ানজি অনেক বেশি রেগেও যায়। কিন্তু এরপর দাদু যখন জানতে পারে যে ইউনানের সঙ্গে ইয়ানের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে ওরা এখানে, তখন তো দাদু অনেক বেশি রেগে যায়, কেননা ইয়ান তো বোবা ছিল। দাদু এখানে চাচ্ছিল ইউ এর সঙ্গে ইউনানের বিয়ে দিতে, কিন্তু ইউ তো এখানে হুয়ানজিকে পছন্দ করত। মূলত এই কারণেই ওরা ইউনানের সঙ্গে ইয়ানের বিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু দাদু তো এতে রাজি হতে চায় না। কিন্তু তখনই আবার ইউনান উঠে বলে যে ইয়ানকে বিয়ে করতে চায়, যেটা শুনে দাদু ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ও দাদুর কোনো কথা শুনে না আর বলে যে ইয়ানকে নাকি ভালোবেসে ফেলেছে, তাই ও ইয়ানকে বিয়ে করবে। এগুলো দেখে হুয়ানজি তো অনেক রাগ হয়, তাই ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা ইয়ানকে ওয়াশরুমে দেখতে পাই, তখনই সেখানে হুয়ানজি চলে আসে।
হুয়ানজি সেখানে এসে ওর সঙ্গে অনেক বেশি খারাপ আচরণ করতে থাকে আর বলে টাকার জন্য তুমি অনেক কিছুই করতে পারো, এখন আমার ভাতিজাকে ফাঁসানোর চেষ্টা করছো। ইয়ানোকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হুয়ানজি তো কিছু বুঝতে রাজি ছিল না। ইয়ান সেখান থেকে চলে যেতে চাইলে হুয়ানজি ওর সঙ্গে জোর জবরদস্তি করা শুরু করে দেয়। তখনই আবার সেখানে ইউ চলে আসে, কিন্তু ইউ ইয়ানকে দেখার আগে হুয়ানজি ওকে পিছনে লুকিয়ে নেয় আর ইউকে জোরে একটি ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এরপর ইউ সেখান থেকে চলে গেলে ইয়ান তো হুয়ানজিকে একটি চড় মেরে সেখান থেকে চলে আসে, কিন্তু এরপর যখন ইয়ান বাইরে আসে তখনই সেখানে আবার ইউনানও চলে আসে। ইউনান ওর জন্য ড্রিঙ্ক নিয়ে এসেছিল, কিন্তু তখনই ওই ড্রিঙ্কটি খাওয়ার কারণে ইয়ান সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন ইউনান একটি ডেভিল স্মাইল দেয় আর বলে, আঙ্কেল তোমার প্রিয় জিনিসটি আজকে আমি ছুঁয়ে দেখব। এরপর ইউনান ইয়ানকে নিয়ে ওর রুমের দিকে যাচ্ছিল, কিন্তু তখনই সেখান থেকে হুয়ানজি যাচ্ছিল। হুয়ানজি ওদের দুজনকে দেখে ফেলে আর জোর করে ইউনানের কাছ থেকে ইয়ানকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর হুয়ানজি জোর করে ইয়ানকে ওয়াশরুমে নিয়ে আসে আর সেখানে এনে ওকে পানি দিয়ে ভিজিয়ে দেয় আর ইয়ানের সঙ্গে অনেকটা খারাপ আচরণ করতে থাকে। ইয়ান সেখান থেকে চলে যেতে চাইলে হুয়ানজি তো আরো বেশি রেগে যায় আর জোর করে সেই রাতে ওর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে যায়। পরের দিন সকালবেলা ইয়ানের যখন ঘুম ভাঙে তখন তো ওর মন অনেকটা খারাপ ছিল। এদিকে নিচে সবাই মিলে তখন ইয়ানকে খুঁজতে থাকে। ইউনান তখন বলে, ইয়ান হয়তো উপরে আছে, চলো আমরা উপরে গিয়ে খুঁজি। এদিকে ইয়ান তো রুমের বাইরে বের হতে যায়, কিন্তু তখনই সেখানে ইউনান সহ ওর সৎ মা আর ইও চলে আসে, যেটাতে ইয়ান তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই হুয়ানজি ওর কাছে চলে আসে আর বলে, তুমি আমার সঙ্গে কন্ট্রাক্টটি তো ভেঙে দিয়েছিলে, এখন যদি তুমি আমার সঙ্গে নতুন করে কন্ট্রাক্টটি না করো তাহলে আমি এখনই এই দরজাটি খুলে দেব, এখন তুমি কেটি চাও। যেটাতে ইয়ান তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর সিনটি এখানেই কাট হয়। পরে সিনে আমরা দেখি হুয়ানজি তো দরজাটি খুলে দেয় আর ওরা ভিতরে চলে আসে, কিন্তু ভিতরে তখন ইয়ান ছিল না। এতেই আমরা বুঝতে পারি ইয়ান হুয়ানজির কথায় রাজি হয়ে গিয়েছে। ইয়ানকে সেখানে না পেয়ে ওরা সবাই তো সেখান থেকে চলে যায়, কিন্তু তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে যখনই হুয়ানজি ওই দরজাটি খুলতে যাবে তখনই ইয়ান সেখান থেকে জানলা দিয়ে লাফ মারে। আর এ থেকে আমরা বুঝতে পারি যে ইয়ান তখনও হুয়ানজির সঙ্গে ওই কন্ট্রাক্টটি করতে রাজি হয়নি। পরের সিনে আমরা সবাইকে ব্রেকফাস্ট টেবিলে দেখতে পাই, যেখানে দাদু ইউনানকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি এই বিয়েতে রাজি? ইউনান তখন বলে, হ্যাঁ আমি সত্যি এই বিয়ে করতে রাজি আছি। তখন হুয়ানজি বলে, তুমি তো এই বিয়েতে রাজি আছো, কিন্তু ইয়ানকে এই বিয়েতে রাজি আছে, এটা আমি ওর কাছ থেকে শুনতে চাই। তখন ইউ ইয়ানের কানের কাছে এসে বলে, ভেবে চিন্তে কথা বলবে, না হলে তোমার মায়ের চিকিৎসা আমরা হতে দেব না। এতে তখন ইয়ান ভয় পেয়ে যায় আর বলে দেয় যে ওই বিয়েতে রাজি আছে, যেটা শুনে হুয়ানজি তো অনেক বেশি রেগে যায়। পরের সিনে দেখতে পাই রাতের বেলা ওরা গাড়িতে করে নিজেদের বাড়ি ফেরত যাচ্ছিল, কিন্তু অর্ধেক পথ আসতেই ওরা ইয়ানকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, যার কারণে ইয়ান অনেকটা ব্যথা পায়। ইয়ান অনেক কষ্টে উঠে দাঁড়ায় আর হেঁটে হেঁটে যেতে থাকে। তখনই একটি গাড়ির সঙ্গে ওর অ্যাক্সিডেন্ট হতে যায়, কিন্তু একটুর জন্যও বেঁচে যায়। গাড়ি থেকে তখন হুয়ানজি বেরিয়ে আসে। হুয়ানজি অনেকটা রেগেছিল। হুয়ানজি বলে, তুমি কি মরতে চাও? না হলে এত রাতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি করছো? এটা বলেই ও জোর করে ইয়ানকে নিজের গাড়িতে তুলে নেয়। এরপর ও ইয়ানকে নিয়ে নিজের বাড়ি চলে আসে। ইয়ান তখন তাড়াতাড়ি করে নিজের জামার বোতাম খুলে ফেলে, যেটা দেখে হুয়ানজি জিজ্ঞাসা করে, সব তুমি কি করছো? ইয়ান বলে, তুমি তো এটার জন্যই আমাকে তুলে এনেছো। হুয়ানজি বলে, এটা করার জন্য পুরো রাত বাকি আছে। এটা বলে ও ওখান থেকে ওষুধ নিয়ে ইয়ানের পায়ে লাগাতে থাকে, যেখানে অনেকটা চোট লেগেছিল। এরপর হুয়ানজি ইয়ানের অনেক কাছে চলে যায় আর ওকে বলে যে আবার আমার সঙ্গে কন্ট্যাক্টই করে নাও আর ইউনানকে বিয়ের জন্য মানা করে দাও, কিন্তু ইয়ান ওকে এ ব্যাপারে সরাসরি না বলে দেয়। এটা শুনে হুয়ানজি অনেক বেশি রেগে যায় আর আবারও ইয়ানের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। তখনই ইয়ানের ফোনে ইউনানের কল আসে। হুয়ানজি তখন ফোনটি তুলে নেয় আর হাসতে হাসতে বলে, দেখো এবার তোমার ফিয়ান্সের সামনে কিভাবে আমি তোমার ভালো মানুষের মুখোশটি খুলে ফেলি। এটা বলে ওই ইউনানের কলটি রিসিভ করে। তখন কলের ভিতর থেকে ইউনান বলে, আমি তোমার জন্য একটি রেস্টুরেন্ট বুক করেছি, চলো আজকে ওখানেই ডিনার করি। এটা শুনে হুয়ানজি তো অনেক বেশি রাগ হয়। ও যখনই কিছু বলতে যাবে কিন্তু তার আগে ইয়ান ওকে কিস করে দেয়, যাতে হুয়ানজি কিছু বলতে না পারে। হুয়ানজি তখন ইয়ানের ফোনটি জেলে ফেলে দেয় আর ওকে কিস করতে থাকে। এবার আর ইয়ানও ওকে আটকায় না। পরে হুয়ানজি উঠে ইয়ানকে বলে, তোমার এই বিয়েটি ভাঙার 100টা উপায় আমার জানা আছে, ভালো হবে তুমি ভালোই ভালোই কন্ট্রাক্টে সাইন করে দাও। এটা বলে হুয়ানজি সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখতে পাই যে হুয়ানজির অ্যাসিস্ট্যান্ট ইয়ানের কাছে ওই কন্ট্রাক্ট পেপারটি নিয়ে আসে, কিন্তু ইয়ান ওটা সাইন করে না,
যেটা হুয়ানজি যখন জানতে পারে তখন তো অনেক বেশি রেগে যায়। এদিকে আমরা ইয়ানকে দেখতে পাই যে তো রেস্টুরেন্টে এসেছিল ইউনানের সঙ্গে দেখা করতে। তখনই সেখানে হুয়ানজি হাজির হয়ে যায়। হুয়ানজি বলে, বাহ, নিজের ফিয়ন্সের সঙ্গে এখানে ঘুরতে এসেছো। বিয়ের আগে তোমার ফিয়ন্সের ব্যাপারে তোমার সবটা জানা উচিত। তুমি কি জানো তোমার ফিয়ন্সে আমার সঙ্গে একটি কন্ট্রাক্টে আবদ্ধ ছিল? সেটা কিসের কন্ট্রাক্ট ছিল সেটা কি তুমি দেখতে চাও? ইউনান বলে, হ্যাঁ, আমি দেখতে চাই। যেহেতু ইয়ান আমার ফিয়ন্সে সেহেতু এটা জানার অধিকার আমার আছে। এতে তখন হুয়ানজি ওকে কন্ট্রাক্টটি দিতে চায়, কিন্তু ইয়ান তখন ওই কন্ট্রাক্টটি কেড়ে নেয় আর ইউনানকে সেখান থেকে চলে যেতে বলে। ইউনান ওকে জিজ্ঞাসা করে, আমি এখান থেকে কেন যাব? ইয়ান বলে, তুমি আমার উপর বিশ্বাস রাখো আর এখান থেকে চলে যাও। এতে ইয়ানের কথা অনুযায়ী ইউনান সেখান থেকে চলে যায়। ইউনান সেখান থেকে চলে গেলে হুয়ানজি জোর করে ইয়ানকে দিয়ে ওই কন্ট্রাক্টে আবারও সাইন করিয়ে নেয়। ইয়ান তখন বলে, তুমি যেটা করছো এটা ভুল করছো, এটা তোমার একদমই করা উচিত না। হুয়ানজি বলে, আমি যেটা করেছি সেটা একদম ঠিকই করেছি, তুমি শুধু আমার আর আমারই থাকবে। এটা বলেই হুয়ানজি সেখান থেকে চলে যায়। ইয়ান তখন মন খারাপ করে সেখানেই বসে থাকে। আর এই পার্টির শুরুতেই আমরা দেখতে পাই ইয়ান যখন মন খারাপ করে বসেছিল তখনই ওর কাছে ওর ফ্রেন্ড শাওমিং এর কল আসে। শাওমিং বলে যে আমি আজকেই চায়নায় ফেরত এসেছি, তাই আমি একটি পার্টি রেখেছি, তুমি অবশ্যই সেখানে আসবে। এতে তখন ইয়ান রাজি হয়ে যায়। এরপর আমাদেরকে শাওমিং এর সম্পর্কে বলা হয়। ও বাই ফ্যামিলির মেয়ে ছিল আর বাই ফ্যামিলি অনেকটা ধনী ছিল। শাওমিং এখানে এসেছিল একটি জুয়েলারি কিনতে। সেখানে ওর একটি হারের সেট খুবই পছন্দ হয়ে যায়, কিন্তু তখনই সেখানে হুয়ানজি চলে আসে। হুয়ানজিকে প্রথম দেখায় শাওমিং এর তো পছন্দ হয়ে যায়। হুয়ানজি সেখানে ওই নেকলেসটি নিয়ে নেয়, কেননা এটিও আগে থেকে কিনে রেখেছিল। এখানে শাওমিং ওর কাছে বলে, আমি এই নেকলেসটি পছন্দ করেছি, আমি এর দ্বিগুণ টাকা দেবো তোমাকে, তুমি এই নেকলেসটি আমাকে দিয়ে দাও। কিন্তু হুয়ানজি ওকে সরাসরি মানা করে দেয় আর সেখান থেকে চলে যায়। পরক্ষণেও বলে, আমি তোর নাম্বারটা নিতেই ভুলে গিয়েছি। পরের দিনে আমরা ইয়ানকে হুয়ানজির বাসায় দেখতে পাই। তখনই সেখানে হুয়ানজি চলে আসে। হুয়ানজি ওই নেকলেসটি ইয়ানকে পরিয়ে দেয়, কিন্তু ইয়ানের তো অনেকটা মন খারাপ ছিল। হুয়ানজি তখন বলে, তুমি আমার সাথে আছো, একটু তো হাসো, এরকম মন খারাপ করে কেন বসে আছো? তুমি জানো না আমি এটা সহ্য করতে পারি না। কিন্তু ইয়ান তো মোটেই হাসছিল না, যেটাতে হুয়ানজি অনেক বেশি রেগে যায় আর ইয়ানকে বলে, এখন থেকে তুমি এখানেই বন্দি থাকবে, আমার পারমিশন ছাড়া এখান থেকে বের হতে পারবে না। এটা বলে ওখান থেকে চলে যায়। কিন্তু তখন ইয়ানের মনে পড়ে ওকে তো শাওমিং এর পার্টিতে যেতে হবে, কেননা শাওমিংকে কথা দিয়েছে। ইয়ান তখন মনে মনে কিছু একটা ভাবে আর সিনটা এখানে কাট হয়। পরের সিনে আমরা ইয়ানকে ইউনানের সঙ্গে গাড়িতে দেখতে পাই। আসলে ইয়ান ইউনানকেই কল দিয়েছিল ওকে সাহায্য করার জন্য। ইউনান তখন জিজ্ঞাসা করে, তুমি বাই ফ্যামিলিতে কেন যাচ্ছ এত রাতে? এতে তখন ইয়ান বলে, কেন না বাই ফ্যামিলির মেয়ে শাওমিং আমার বান্ধবী হয় আর ও আমাকে ওই পার্টিতে ইনভাইট করেছে। যেটা শুনে ইউনান তখন বলে, আমি তো তোমার ফিয়ন্সে, তুমিও আমাকে ওই পার্টিতে নিয়ে চলো। পরের সিনে আমাদেরকে দেখানো হয় ওরা দুজনই অনেক সুন্দরভাবে সেজে গুজে বাই ফ্যামিলির পার্টিতে চলে আসে। এরপর ওরা দুজন একসাথে ভিতরে ঢোকে। ওদের দুজনকে দেখে সবাই অনেক বেশি প্রশংসা করতে থাকে। তখনই শাওমিং ওদের কাছে আসে। ইউনান তখন বলে, তোমরা দুজন গল্প করো, আমি একটু আসছি। তখনই সেখানে ইয়ানের সৎ মা রিও চলে আসে। ওদের দুজনকে ওইখানে ইনভাইট করা হয়েছিল, কিন্তু ওরা দুজন জানতো না যে শাওমিং আসলে বাই ফ্যামিলির মেয়ে ছিল। ওরা শুধু এটাই জানতো যে শাওমিং আসলে ইয়ানের বান্ধবী। তাই ওরা দুজন মিলে শাওমিং আর ইয়ানকে বুলি করতে থাকে, যেটা দেখে ইয়ানের তো অনেক বেশি রাগ হয়ে যায়। ইয়ান তখন ইউকে নিয়ে গিয়ে একটি কেকের মধ্যে ওর মুখ ঢুকিয়ে দেয় আর বলে, তুমি আমাকে বুলি করবে ঠিক আছে, তাই বলে শাওমিংকে বুলি করবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তখনই সেখানে সিকিউরিটি গার্ডরা চলে আসে আর শাওমিংকে ম্যাডাম বলে ডাকে, যেটা দেখে ইউ আর ওর মা বুঝতে পারে শাওমিং আসলে বাই ফ্যামিলির মেয়ে ছিল। এতে তো ওরা দুজন অনেক বেশি ভয় পেয়ে যায় আর শাওমিং এর কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু শাওমিং ওদেরকে ক্ষমা করে না আর সিকিউরিটিদের দিয়ে ওদের দুজনকে ঘাড় ধাক্কা মেরে বের করে দেয়। তখনই বাইরে সেখানে হুয়ানজি চলে আসে। আসলে হুয়ানজিকে এখানে ইনভাইট করা হয়েছিল। ইউ তখন সবকিছু হুয়ানজিকে জানায় আর অনেকটা বানিয়ে বানিয়ে ইয়ানের নামে দোষ দেয়। হুয়ানজি তো এটা শুনে রেগে যায় যে ইয়ান ওর আদেশ অমান্য করে এই পার্টিতে চলে এসেছে। এরপর হুয়ানজি ভিতরে ঢোকে, যেখানে শাওমিং তো ওকে দেখে অনেকটা খুশি হয়ে যায়। হুয়ানজি সোজা সেখানে চলে আসে।
হুয়ানজিকে দেখে ইয়ান তো অনেক বেশি ভয় পেয়ে যায়। হুয়ানজি ওদের দুজনকে একসাথে দেখে আরো বেশি রেগে যায়। এদিকে শিয়াওমিং তো শুধু হুয়ানজির সঙ্গে ফ্লার্ট করতেই ব্যস্ত ছিল। ইয়ানও এতে বুঝতে পারে যে শিয়াওমিং হুয়ানজিকে পছন্দ করে। তখনই হুয়ানজি সেখান থেকে ইয়ানকে নিয়ে চলে যায়। এটা দেখে শিয়াওমিং তো অনেক বেশি অবাক হয়ে যায় আর ইউনানকে বলে চলো ওদেরকে আটকায়, কিন্তু ইউনান বলে ভালো হবে আমরা দুজন এখানেই থেকে যাই। এদিকে হুয়ানজি তো ইয়ানকে বাইরে নিয়ে এসে ওর সঙ্গে অনেক রাগ দেখাতে থাকে যে কেন ওর আদেশ অমান্য করে এখানে এসেছে। ইয়ান তখন বলে ভালো হবে তুমি আমার থেকে এখন থেকে দূরে দূরে থাকো, কেননা মিংশিয়াও তোমাকে পছন্দ করে আর আমি ওর মন ভাঙতে চাই না। এটা শুনে হুয়ানজি তো অনেক বেশি রেগে যায় আর বলে মিংশিয়াও আমাকে পছন্দ করে তাতে আমি কি করব। তখনই সেখানে শিয়াওমিং চলে আসে আর ওদের দুজনকে এত কাছাকাছি দেখে ও তো অনেক বেশি অবাক হয়ে যায়। শিয়াওমিং তখন হুয়ানজিকে জিজ্ঞাসা করে যে তুমি ওরা তো কাছাকাছি যেয়ে কি করছিলে। তখন হুয়ানজি বলে এটা জেনে তোমার কোনো লাভ নেই। এটা বলেই হুয়ানজি সেখান থেকে চলে যায়। এরপর ওরা সবাই ভিতরে চলে আসে, যেখানে শিয়াওমিং এর ভাই ইয়ানকে দেখে বলে তুমি তো সেদিনকে ওই বারে কাজ করছিলে, তুমি তো একজন ওয়েটার, আর এই পার্টিতে কি করছো। এটা বলে ওই ইয়ানকে অনেকভাবে অপমান করতে থাকে গরিব বলে, যেটা আর হুয়ানজি সহ্য করতে পারে না। তাই তখন ও ইয়ানের গলা থেকে ওই স্কার্ফটি সরিয়ে দেয় আর ইয়ানের নেকলেসটি সবাইকে দেখায়, যেটা দেখে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা ওই নেকলেসটি অনেক বেশি দামি ছিল। আর এটা দেখে শিয়াওমিংও তো অনেক বেশি অবাক হয়ে যায় আর ইয়ানকে জিজ্ঞাসা করে এই নেকলেসটি কি তোমাকে হুয়ানজি দিয়েছে। ইয়ান তখন এর কোনো রকম উত্তর দিতে পারে না। শিয়াওমিং তখন বলে তোমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক, আমাকে সবটা খুলে বলো। শিয়াওমিং তো ইয়ানকে ভুল বুঝছিল আর মাঝখান দিয়ে এসে শিয়াওমিং এর ভাই শিয়াওমিংকে আরো উস্কে দেয় আর বলে একসাথে চাচা আর ভাতিজা দুইজনকেই ফাঁসাচ্ছে এই মেয়েটা তাহলে কতটা ক্যারেক্টারলেস তাহলে তুমি চিন্তা করো। এগুলো শুনে ইয়ানের তো অনেক বেশি কষ্ট হতে থাকে। হুয়ানজি এটা বুঝতে পারে, তাই ও তখন সবার সামনে বলে হ্যাঁ এটা আমি ইয়ানকে দিয়েছি, কিন্তু এটা তো আমাকে দিয়ে ইউনানি কিনিয়েছিল, কারণ ও ইয়ানকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। যেটা শুনে ইউনানও তখন ওর কথায় তাল মেলায়। এগুলো শুনে শাওমিং এর তো ইয়ানের প্রতি সকল ভুল ধারণা ভেঙে যায় আর ও ইয়ানের কাছে ক্ষমা চায়। এরপর ওর ভাইকে টেনে নিয়ে এসে ইয়ানের কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু ওর ভাই তখন বলে এই প্রস্টিটিউট মেয়েটির কাছে আমি কেন ক্ষমা চাইতে যাব। ও অনেক ধরনের বাজে কথা ইয়ানকে বলতে থাকে। হুয়ানজি এগুলো আর সহ্য করতে পারছিল না, তাই ও তখন সবার সামনে শিয়াওমিং এর ভাইকে মারতে শুরু করে আর রেগে সেখান থেকে চলে যায়। ইয়ান তখন শিয়াওমিং এর কাছে ক্ষমা চায় আর বলে আমার জন্য তোমার এই পার্টিটি নষ্ট হয়ে গেল, কিন্তু শিয়াওমিং তো উল্টো খুশিই ছিল হুয়ানজির এরকম ফাইটিং স্কিল দেখে। এরপর ইউনান ইয়ানকে বাসায় পৌঁছে দিতে যায়, কিন্তু যাওয়ার আগে ও ইয়ানকে একটি টেডি বিয়ার গিফট করে। ইয়ান জিজ্ঞাসা করে এটা কেন। এতে ইউনান বলে কারণ আজকে তোমার জন্মদিন, দেখেছো তুমি এটা ভুলে গিয়েছো। তখন ইয়ান নিজের গলায় থাকা নেকলেসটিতে হাত দেয় আর বলে তার মানে হুয়ানজি এখনো আমার জন্মদিনের কথা মনে আছে, তাই ও আমাকে এই নেকলেসটি গিফট করেছে। এরপর ইয়ান ঘরে চলে আসে, যেখানে ও দেখতে পায় হুয়ানজি তো এতক্ষণে ঘুমিয়েই পড়েছে। তখন ও হুয়ানজির কাছে যায় আর ওর হাতে অনেকটা আঘাত দেখতে পায়, তাই ইয়ান তখন মেডিসিন এনে হুয়ানজির হাতে লাগাতে থাকে। তখনই হুয়ানজির ঘুম ভেঙে যায়, কিন্তু হুয়ানজি ইয়ানকে এটা বুঝতে দেয় না যে ও জেগে গিয়েছে। ইয়ান তখন হুয়ানজির হাত ধরে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন আমরা হুয়ানজিকে অফিসে দেখতে পাই, ঠিক তখনই ওর কাছে ইয়ানের মেসেজ আসে, যেটা দেখে ও তো লাফ মেরে ওঠে আর তাড়াতাড়ি করে ওর জরুরি মিটিংটি ক্যান্সেল করে দেয় আর ও গাড়িতে উঠে পড়ে। এরপর ওর অ্যাসিস্ট্যান্টকে বলে একটি রেস্টুরেন্টে নিয়ে যেতে। অ্যাসিস্ট্যান্ট যখনই ওই রেস্টুরেন্টের নাম শোনে তখনই তো সে অবাক হয়ে যায় আর বলে ওখানে তো কাপলরা যায়, আপনি ওখানে গিয়ে কি করবেন। যেটা শুনে হুয়ানজির মনে তো তখন লাড্ডু ফুটতে থাকে যে ইয়ান ওকে কাপলদের রেস্টুরেন্টে কেন ডেকেছে। তাই ও ওর অ্যাসিস্ট্যান্টকে বলে শিগগিরই আমাকে নিয়ে মলে চলো, ভালো জামা কাপড় কিনতে হবে। এরপর ও মলে গিয়ে ভালো একটি জামা কেনে, কিন্তু তারপর যখন ওই রেস্টুরেন্টে পৌঁছায় তখন সেখানে ইয়ান নয় বরং শিয়াওমিং ছিল। ওই শিয়াওমিংকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। এতে শিয়াওমিং তখন বলে আমি ইয়ানের ফোন দিয়ে তোমাকে মেসেজ করেছিলাম এখানে আসার জন্য, কেননা আমার কাছে তো তোমার নাম্বার ছিল না। বেচারা হুয়ানজির মন তখন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর ও অনেক বেশি রেগেও যায় শিয়াওমিং এর উপরে। শিয়াওমিং তখন বলে আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে মেনে নাও, কিন্তু হুয়ানজি বলে আমি অন্য কাউকে ভালোবাসি, তোমাকে নয়। এটা বলে ওখান থেকে চলে যায়, কিন্তু ভুল করে সেখানে হুয়ানজি নিজের ফোনটি ফেলে যায়। শিয়াওমিং তখন বলে হুয়ানজি যাকে ভালোবাসে তার নাম্বার নিশ্চয় এখানে থাকবে। তাই তখন মিংশিয়া ওর ফোনটি চেক করে আর সবার প্রথমে যে নাম্বারটি ছিল তাকেই মেসেজ করে এখানে আসতে বলে। কিন্তু এর কিছুক্ষণ পরে সেখানে ইয়ান এসে হাজির হয়। ইয়ানকে দেখে শিয়াওমিং তো অনেক বেশি অবাক হয়ে যায়। শিয়াওমিং তখন ইয়ানকে সবকিছু খুলে বলে যে ও ওর ফোন দিয়ে মেসেজ করে হুয়ানজিকে এখানে আসতে বলেছিল,
আর হুয়ানজিকেও নিজের ভালোবাসার কথা বলেছিল, কিন্তু হুয়ানজি ওকে রিজেক্ট করে দিয়েছে কারণ ও অন্য কাউকে ভালোবাসে। শাওমিং বলে, কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে সেই ভালোবাসার মানুষটি হলে তুমি। এতে তখন ইয়ানও বুঝতে পারে যে ও ধরা পড়ে গিয়েছে, তাই ও তখন শাওমিং এর কাছে ক্ষমা চায় আর বলে, আমি তোমাকে আগে সবকিছু জানাতে চেয়েছিলাম, কিন্তু আমি তোমার মনটা এভাবে ভেঙে দিতে চাইনি, তাই আমি এটা বলতে পারিনি। ইয়ান মনে করে হয়তো শাওমিং ওর উপরে রাগ করবে, কিন্তু শাওমিং ওর উপরে রাগ করে না। উল্টো ওকে বলে যে হুয়ানজি তোমাকে অনেক বেশি ভালোবাসে, তাই তুমি আর ওকে কষ্ট দিও না আর ওকে আপন করে নাও। ইয়ানও তখন এই ব্যাপারে ভাবতে থাকে। এর কিছুক্ষণ পর সেখানে হুয়ানজি নিজের ফোনটি নিতে চলে আসে। তখন সেখানে ও ইয়ানকে দেখতে পায়। ইয়ানকে দেখে হুয়ানজি তো অনেক বেশি রেগে যায়, কেননা ও ভেবেছিল ইয়ান ইচ্ছা করে শাওমিংকে ওর ফোনটি দিয়েছে ওকে মেসেজ করার জন্য। কিন্তু ইয়ান তখনই হঠাৎ করে হুয়ানজিকে কিস করে দেয়। এতে তো হুয়ানজি অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু পরক্ষণে হুয়ানজি আবারও ইয়ানকে কিস করতে শুরু করে। এরপর ওরা দুজন বাসায় চলে আসে, যেখানে ইয়ান হুয়ানজিকে জিজ্ঞাসা করে, তুমি সেদিনকে শাওমিং এর ভাইকে আমার জন্য মেরেছিলে? এতে হুয়ানজি তখন ওকে খাটের উপরে শুইয়ে দেয় আর বলে, এটাই আমার উত্তর। এটা বলে ওকে কিস করে আর সেই রাতটা ওরা একসাথেই কাটায়। পরের দিন সকালবেলা ইয়ান হুয়ানজিকে অফিসে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছিল। তখন ওরা দুজন রোম্যান্স করতেই ব্যস্ত ছিল। ঠিক তখনই ইয়ানের ফোনে ইউনানের মেসেজ আসে। ও আজকে ইয়ানকে ডিনারের জন্য ডাকে, যেটাতে হুয়ানজি তো অনেক বেশি রেগে যায় আর জিজ্ঞাসা করে, তুমি কি আবার ওর সাথে ডিনারে যাওয়ার প্ল্যান করছো নাকি? এতে তখন ইয়ান বলে, তুমি চিন্তা করো না, আজকে আমি ইউনানের সঙ্গে দেখা করে ওর সাথে এনগেজমেন্ট ভেঙে দেবো, সবকিছু ক্লিয়ার করে দেবো। এতে তখন হুয়ানজি অনেক বেশি খুশি হয়ে যায়। এই পার্টের শুরুতে আমরা দেখতে পাই ইয়ান ইউনানের সঙ্গে দেখা করতে এসেছিল। ওই ইউনানকে বলে, আমি তোমাকে কিছু একটা বলতে চাই। ইউনান তখন বলে, তুমি এই এনগেজমেন্টই করবে না, এটাই তো বলতে এসেছো এখানে। ইয়ান জিজ্ঞাসা করে যে তুমি এটা কি করে জানলে? ইউনান বলে, আমি সবকিছুই জানি, তোমার আর আঙ্কেলের মধ্যে কি রিলেশনশিপ সেটাও জানি। ইয়ান বলে, তুমি যখন জানোই যে আমি হুয়ানজিকে ভালোবাসি, তাহলে কেন আমাকে বিয়ে করতে চেয়েছিলে? এতে তখন ইউনান বলে, তুমি কি জানো 10 বছর আগে কিভাবে আমার বাবা মা মারা গিয়েছিল? আমার বাবা একটি প্রাইভেট পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছিল, যেখানে আমার আঙ্কেলকে ইনভাইট করা হয়নি, কিন্তু আঙ্কেল লুকিয়ে সেই পার্টিতে যায় আর সেখানে আগুন লেগে যায়। ওই পার্টিতে আমার মা বাবা তো মারা যায়, শুধুমাত্র আঙ্কেলই সেখান থেকে বেঁচে বের হয়ে আসে। ইয়ান তখন জিজ্ঞাসা করে, তুমি এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছ, যে হুয়ানজি তোমার বাবা মাকে মেরে ফেলেছে? এতে তখন ইউনান বলে, হ্যাঁ, সম্পত্তির জন্য সে আমার বাবা মাকে মেরে ফেলেছে। ইউনান তখন বলে, তুমি কি জানো যে তুমি এখন বোবা? তার কারণ একমাত্র হুয়ানজি। তোমার মা এখন কোমাতে আছে, তার কারণ একমাত্র হুয়ানজি। তখন আমাদেরকে 10 বছর আগে সিন দেখানো হয়, যেখানে ওই পার্টিতে আগুন লেগে গিয়েছিল। হুয়ানজি তো অজ্ঞান অবস্থায় পড়েছিল, তখনই সেখানে ইয়ান চলে আসে। আসলে ইয়ান আর ওর মা এখানে ওয়েটারের কাজ করতে এসেছিল। ইয়ান তখন হুয়ানজিকে বাঁচাতে চায়, কিন্তু অনেক বেশি ধোঁয়া হওয়ার কারণে সেখানেও অজ্ঞান হয়ে যায়। পরের দিন আমরা ইয়ানকে হসপিটালে দেখতে পাই, যেখানে ডাক্তার ওকে জানায় যে ও চিরজীবনের মতো বোবা হয়ে গিয়েছে, আর কখনোই কথা বলতে পারবে না, আর ইয়ানের মা কোমায় চলে গিয়েছে। ইয়ানে তখন সবকিছু মনে পড়ে। ইউনান তখন ওকে হুয়ানজির বিরুদ্ধে আরো বেশি উস্কাতে থাকে আর বলে, হুয়ানজি সেদিন কি ইচ্ছা করে এখানে আগুন লাগিয়েছিল, আর যদি ও ওখানে আগুন না লাগাতো তাহলে তুমি কথা বলতে পারতে, তোমার মা তোমার সাথে থাকতো, এত কিছুর পরও তুমি ওকে কি করে ভালোবাসতে পারো? ওর কাছ থেকে রিভেঞ্জ নাও। ইয়ান তখন অনেকটা কনফিউজ হয়ে যায় যে এখন ওর কি করা উচিত। এরপর ইয়ান বাসায় ফিরে আসে, তখনও হুয়ানজিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে চেয়েও করতে পারে না। এরপর সিনে আমাদেরকে দাদুর বার্থডে পার্টি দেখানো হয়, যেখানে দাদু অ্যানাউন্স করে যে তার এই বার্থডেতে সে হুয়ানজিকে কোম্পানি লিখে দিচ্ছে। আর তার সাথে সাথে দাদু এটাও অ্যানাউন্স করে যে ইউনানের সঙ্গে ইয়ানের বিয়ে হবে। ইউনান তখন ইয়ানকে ওর কাছে আসতে বলে। ইয়ান তখন উঠে যেতে চায়, শাওমিং ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ও শাওমিং এর কথা না শুনে সেখানে চলে যায়। সবার সামনে তখন ইউনান ইয়ানকে প্রপোজ করে আর বলে, আমি আজকেই তোমাকে বিয়ে করতে চাই, যেটাতে হুয়ানজি তো অনেক বেশি রেগে যায় আর ইয়ানকে ইউনানকে রিজেক্ট করে দিতে বলে। কিন্তু ইয়ান হুয়ানজির কথা না শুনে ইউনানের প্রপোজালে রাজি হয়ে যায়। কিন্তু তখনই সেখানে কিছু একটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আমরা দেখতে পাই সেখানে প্রজেক্টরে কেউ একজন হুয়ানজি আর ইয়ানের ঘনিষ্ঠ কিছু মুহূর্ত চালিয়ে দিয়েছে, যেটা দেখে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায় আর ইয়ানের নামে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। দাদু তখন ওদের উপর অনেক বেশি রেগে যায় আর বলে, আমি ভাবতেও পারিনি যে তোমরা এরকম করবে। হুয়ানজি তখন অনেক বেশি রেগে যায় আর একটি চেয়ার নিয়ে ওই ক্যামেরাটি নষ্ট করে দেয়।
আর সবাইকে বলে হ্যাঁ আমরা দুজন একে অপরকে ভালোবাসি। আর আজকে আমরা এটা সবার সামনে অ্যানাউন্স করতে চেয়েছিলাম। দাদু তো এটা শুনে আরো বেশি রেগে যায়। হুয়ানজি তখন বলে আমি জানি এটা কে করেছে। এটা বলে ও ইউনানের দিকে তাকায়, এতে আমরা বুঝতে পারি এটা আসলে ইউনানেরই কাজ ছিল। একে একে সেখান থেকে সকল মেহমানরাই চলে যায়। সেখানে শুধুমাত্র ইয়ান আর হুয়ানজিই থাকে। ইয়ান তখন হুয়ানজিকে ভুল বোঝে আর ওকে জিজ্ঞাসা করে তুমি এটা কেন করলে। এতে তখন হুয়ানজি বলে তোমার কি মনে হয় এটা আমি করেছি? ইয়ান বলে হ্যাঁ আমার এটাই মনে হয় যে এটা তুমিই করেছো, কেননা তুমি এই বিয়েটা ভাঙতে চেয়েছিলে আর আমাকে বিয়ে করতে চেয়েছিলে, তাই বলে তুমি সবার সামনে আমার সম্মানটা এভাবে নষ্ট করবে? হুয়ানজি বলে তুমি আমাকে ভুল বুঝছো, আমি এমন কিছুই করিনি। কিন্তু ইয়ান ওকে বিশ্বাস করে না। ইয়ান বলে আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না, তুমি একজন খুনি, তুমি নিজের ভাইকে মেরে ফেলেছো। সেদিন যদি তুমি আগুন না লাগাতে তোমাকে বাঁচাতে গিয়ে আজ আমি বোবা থাকতাম না, আমার মা আজ আমার সাথে থাকতো। দেখো তোমার জন্য আমার মা কোমাতে আছে। এতে তখন হুয়ানজি বলে আমি ওই আগুন লাগাইনি, বরং আমি সেখানে যাওয়ার আগে সেখানে আগুন লেগেছিল। কিন্তু ইয়ান বলে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না, প্লিজ আমাকে একা ছেড়ে দাও আর এখান থেকে চলে যাও। এতে তখন হুয়ানজি অনেকটা ভেঙে পড়ে। এদিকে আমরা দাদুকে দেখতে পাই, যার কাছে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে হুয়ানজি জানতে পেরে গিয়েছে যে তাকে ওই আগুনের হাত থেকে মিস ইয়ানি বাঁচিয়েছিল। যেটা শুনে দাদু তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমি বলেছিলাম ওই আগুন লাগার ব্যাপারটিতে যারা যারা জড়িত ছিল তাদের সবাইকে মেরে ফেলতে, তাহলে ওরা কি করে বেঁচে গেল? এতে অ্যাসিস্ট্যান্ট তখন বলে ওর মা তো কোমায় চলে গিয়েছে আর মিস ইয়ান তো বোবা হয়ে গিয়েছে, তাই আমরা তাকে ছেড়ে দিয়েছি আর তাকে মারিনি। এতে দাদু বলে এমনিতেও ওরা আমার কিছুই করতে পারবে না, তাই ওদেরকে নিয়ে চিন্তা করে লাভ নেই। পরের সিনে আমাদেরকে একটি জুয়েলারি এক্সিবিশন দেখানো হয়, যেখানে ইয়ান ওয়েটারের কাজ করছিল, কিন্তু সবাই মিলে তখন ওকে বুলি করছিল কারণ ও বোবা ছিল। তখনই সেখানে হুয়ানজি চলে আসে। হুয়ানজি ওদের কাছ থেকে ইয়ানকে বাঁচায়। তখন একটি মহিলা হুয়ানজিকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। তখনই ওই মহিলাটির স্বামী চলে আসে। এতে মহিলাটি হুয়ানজির নামে বানিয়ে বানিয়ে ওর স্বামীর কাছে নালিশ দেয়, কিন্তু ওর স্বামী উল্টো ওকেই চড় মারে আর হুয়ানজির কাছে ক্ষমা চায়। এরপর সেখানে আনা নামের একটি মেয়ে ইয়ানকে বলে তুমি চিন্তা করো না, দেখেছো তো হুয়ানজি কত ভালো, ও তোমাকে সবার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। আনা হচ্ছে এই এক্সিবিশনের মালিকের মেয়ে। আনা তখন হুয়ানজিকে জিজ্ঞাসা করে আমার গিফট কোথায়। আনার কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে হুয়ানজিকে পছন্দ করে। আনা হুয়ানজিকে জিজ্ঞাসা করে বাই দ্য ওয়ে তুমি কি এই কদিনে অন্য কাউকে ভালোবেসে ফেলেছো নাকি? এতে হুয়ানজি না বলে আর সেখান থেকে চলে যেতে থাকে। এতে আনা ওর পিছন পিছন চলে যায়। এগুলো দেখে ইয়ানের তো একটু একটু খারাপ লাগতে থাকে। এরপর এক্সিবিশন শুরু হয়ে যায়, কিন্তু সেখান থেকে দ্য রিং অফ ট্রু লাভ, যেটা কিনা এই এক্সিবিশনের মেইন অ্যাট্রাকশন ছিল, সেটাই উধাও ছিল। তখন সবাই মিলে এর দোষ তো ইয়ানের ঘাড়েই দিতে থাকে আর বলে ইয়ান নাকি এই আংটিটি চুরি করেছে, তাই যেন ইয়ানকে সার্চ করা হয়। তখন ইয়ানকে সার্চ করা হলে ইয়ানের পকেট থেকে সেই আংটিটি বেরিয়ে আসে। সবাই মিলে তখন ইয়ানকে অনেক অপমান করতে থাকে, কিন্তু হুয়ানজি ইয়ানকে অবিশ্বাস করে না আর ওর পাশে দাঁড়ায় আর সবাইকে বলে ইয়ান এটা চুরি করেনি। ইয়ানকে বাঁচানোর জন্য তখন হুয়ানজি সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয় আর বলে আমি জানতে পেরেছিলাম দ্য রিং অফ ট্রু লাভ সবসময় ভালোবাসার মানুষদেরকেই দেওয়া হয়, তাই আমি এটা চুরি করে ইয়ানকে দিয়েছিলাম কারণ আমি ইয়ানকে ভালোবাসি। হুয়ানজি তখন মিস্টার লানের কাছে এ নিয়ে ক্ষমা চায়, কিন্তু মিস্টার লান বলে যখন তোমার এই আংটিটি পছন্দ হয়েছে তখন তুমি আমাকে আগে বলবে তো। নাও এখন এই আংটিটি নিয়ে সবার সামনে তুমি তোমার ভালোবাসাকে প্রপোজ করো। হুয়ানজি তখন অনেকটা খুশি হয়ে যায় আর ওই রিংটি দিয়ে সবার সামনে ইয়ানকে প্রপোজ করে। ইয়ান তো তখন হুয়ানজিকে মানা করে দিতে চায়, কিন্তু হুয়ানজি তখন এক প্রকার জোর করে ওকে ওই আংটিটি পরিয়ে দেয় আর সবার সামনে কিস করে। এরপর ওরা দুজন বাইরে চলে আসে। তখনই সেখানে ইউও চলে আসে। ইউ তখন হুয়ানজিকে বলে তুমি কেন ইয়ানের দোষ নিজের ঘাড়ে নিয়ে নিলে? আমি জানি যে তুমি ওই আংটিটি চুরি করনি, আমি তো নিজের হাতে ওই আংটিটি ওর পকেটে রেখে দিয়েছিলাম। এটা তো ইউ মুখ ফসকেই বলে ফেলে আর সাথে সাথে হুয়ানজিও বুঝে যায় আংটিটি ইয়ান নয়, বরং ইউই চুরি করে ওর পকেটে রেখে দিয়েছিল। ইউ তখন অনেক বেশি ভয় পেয়ে যায় আর ওর কাছে ক্ষমা চাইতে থাকে। হুয়ানজি বলে আমার কাছে ক্ষমা না চেয়ে তুমি ইয়ানের কাছে ক্ষমা চাও। এতে তখন ইউ ইয়ানের কাছে ক্ষমা চায়। ইয়ান বলে তুমি এখান থেকে চলে যাও। ইউ তখন তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এরপর ইউ সেখান থেকে চলে গেলে ইয়ান তো হুয়ানজিকে থ্যাংক ইউ বলে চলে যেতে চায়।
হুয়ানজি ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইয়ান ওর কোনো কথা শোনে না আর ওই আংটির ওর মুখে চেলে মারে। এতে তখন হুয়ানজির মুখ অনেকটা কেটে যায়। ইয়ান এটা খেয়াল করে, ওর কষ্টও হয়, কিন্তু তারপর এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা ইয়ানকে ঠিক ওই জায়গায় এসে ওই আংটিটি খুঁজতে দেখি, কিন্তু কিছুতেই ও আংটিটি খুঁজে পায় না। তখনই হসপিটাল থেকে ওর কাছে মেসেজ আসে যে ওর মা সুস্থ হয়ে গিয়েছে, তাই ইয়ান তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এর পরপরই সেখানে হুয়ানজিও চলে আসে আংটিটি খুঁজতে। এদিকে ইয়ান সোজা ওর মায়ের কাছে এসে ওর মাকে জড়িয়ে ধরে আর ওর মাকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি সেই মানুষটিকে বাঁচিয়েছি যার জন্য তুমি এতদিন কোমায় ছিলে। ইয়ান তখন হুয়ানজির ব্যাপারে সবকিছু ওর মাকে খুলে বলে। এতে ওর মা বলে, তুমি হুয়ানজিকে ভুল বুঝছো, হুয়ানজি সেদিনকে আগুন লাগায়নি। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে ইয়ানের মা ওই পার্টিতে কাজ করছিল। তখনই ও দুইটি লোকের কথা শুনতে পায় যাদেরকে এখানে আগুন লাগানোর জন্য পাঠিয়েছিল হুয়ানজির বাবা অর্থাৎ ইউনানের দাদু। ইয়ানের মা ইয়ানকে সবকিছুই বলে দেয়। ইয়ান তখন নিজের ভুল বুঝতে পারে আর তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ইয়ান তো সোজা হুয়ানজির বাড়িতে চলে যায়। ওর হাতে একটি টেডি ছিল, ওই টেডি থেকে ও একটি ক্যামেরা বের করে আর বলে, ওই দিন ইউনানি আমাদের ঘরে লুকিয়ে এই ক্যামেরাটি ফিট করেছিল আর আমাদের সব ভিডিও সবার সামনে ওই এনেছে, আমি সবকিছু জানতে পেরে গিয়েছি। এতে তখন হুয়ানজি বলে, তাহলে কি তুমি আবারও আমার কাছে ফিরে আসতে চাও? ইয়ান তখন হ্যাঁ বলে। এখানে ওদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। এদিকে আমরা দাদুকে দেখতে পাই যে একটি মিটিংয়ে বলে যে সে হুয়ানজিকে এই কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিয়ে ইউনানকে প্রেসিডেন্ট বানাবে। তখনই সেখানে হুয়ানজি চলে আসে। হুয়ানজি বলে, আমি এই কোম্পানির প্রেসিডেন্ট, আপনি আমাকে ছাড়া এই সিদ্ধান্তটি কি করে নিলেন? হুয়ানজির বাবা তখন বলে, আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তাই এখন আমাকে আর কেউ আটকাতে পারবে না। ঠিক তখনই ইয়ান সেখানে একটি রেকর্ডিং চালু করে যেখানে ইয়ানের মা সকল স্বীকারোক্তি দিয়েছিল যে ওই দিন হুয়ানজির বাবা ইচ্ছা করে পার্টিতে আগুন লাগিয়েছিল, কারণ সেখানে আসা মেহমানদেরকে সে মারতে চেয়েছিল। এটা শুনে ইউনান তো অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, দাদু সত্যি আপনি এটা করেছেন? আপনি তাহলে আমার বাবা মাকে মেরে ফেলেছেন? সকল সত্যি জানার পর ওই মিটিং থেকে সবাই চলে যায়, যেটা দেখে দাদুর বুকে ব্যথা শুরু হয়ে যায়। এতে তখন দাদুর অ্যাসিস্ট্যান্ট তাকে হসপিটালে নিয়ে যেতে থাকে। যাওয়ার সময় হুয়ানজি ওর বাবাকে বলে, আমি চাই আপনি এই রোগ নিয়ে আরো অনেক দিন বেঁচে থাকুন, কেননা আপনাকে এখনো সব সহ্য করতে হবে যেগুলো আপনি অন্যকে দিয়ে সহ্য করিয়েছেন। কত নিরীহ মানুষকে আপনি মেরে ফেলেছেন। এরপর দাদুকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। ইউনানও তখন অনেকটা ভেঙে পড়ে নিজের কৃতকর্মের জন্য আর পাগলের মতো আচরণ করতে থাকে। পরের সিনে আমরা ইয়ানকে বসে থাকতে দেখি। তখনই অফিস থেকে হুয়ানজি ফেরত চলে আসে। হুয়ানজি ওর জন্য একটি ইয়ার রিং, একটি নেকলেস আর একটি রিং এনেছিল, কিন্তু ইয়ান এতে খুশি হয় না। ইয়ান বলে, তুমি যে আমাকে আগের বার ওই রিংটি দিয়েছিলে, ওই রিংটি আমি ইচ্ছা করে ফেলে দিয়েছিলাম, কিন্তু আমি ওটা অনেক খোঁজার চেষ্টা করেছি, সেটা পাইনি। ওটা তোমার দেওয়া আমার কাছে অনেক স্পেশাল একটি গিফট ছিল, কিন্তু দেখো আমি সেটা হারিয়ে ফেললাম। এতে হুয়ানজি বলে, তুমি তোমার চোখটি বন্ধ করো। ইয়ান তখন নিজের চোখটি বন্ধ করে আর হুয়ানজি ওর হাতে ওই রিংটি পরিয়ে দেয়। ইয়ান চোখ খুলে এটা দেখতে পেয়ে অনেক বেশি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি এটা কি করে ফেলে? হুয়ানজি বলে, কেননা আমি ওখানে এই রিংটি খুঁজতে গিয়েছিলাম আর সেখানে অনেক খোঁজার পর আমি এটা পেয়েছি। ইয়ান তখন হুয়ানজিকে থ্যাংক ইউ জানায়, কিন্তু হুয়ানজি বলে, এরকম ভাবে থ্যাংক ইউ জানালে তো আমি নেব না, তুমি আমাকে বরং এর বদলে একটি হাগ করে দাও। এতে তখন ইয়ান ওকে হাক করে। পরের সিনে আমরা ওদের দুজনকে ডাক্তারের কাছে দেখতে পাই। হুয়ানজি ডাক্তারকে জিজ্ঞাসা করে, অপারেশন করালে কি ইয়ান আবারও কথা বলতে পারবে? ডাক্তার বলে, সম্ভাবনা খুবই কম আছে, তবুও আমি আমার মতো করে চেষ্টা করব। পরের সিনে আমরা হুয়ানজিকে অফিসে দেখতে পাই। ঠিক তখনই ওর কাছে ইয়ানের কল আসে। ইয়ান ওকে ফোনে বলে, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, তোমার শাশুড়ি মা তোমার জন্য অপেক্ষা করছে, তোমার সাথে দেখা করবে বলে। ইয়ান এই প্রথমবার ওকে কল দিয়েছে আর ও প্রথমবার ইয়ানের গলা শুনেছে। এতে হুয়ানজি বুঝতে পারে যে ইয়ান আবারও কথা বলতে পারছে, তাই ও তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। আশা করি ড্রামাটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। আর তোমরা আমার ভিডিও দেখো, তবুও লাইক কমেন্ট করো না কেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নতুন নতুন ড্রামা পাওয়ার জন্য।